আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা ঢুকে পড়লেন মাদারিহাটে বিডিও অফিসে। তারও সঙ্গে চেঁচিয়ে চিৎকার করতে শুরু করলেন, অভিযোগ তুললেন চাল ট্রিপল চুরি করা হচ্ছে। तमाशा पार्टी करने है यहाँ पर, ये वीडियोगिरी करना, वीडियोगिरी करना तो वीडियोगिरी करो, पार्टी करना तो टीएमसी का झंडा लेके घूमो, टीएमसी का झंडा लेके घूमो। कोई बात नहीं सुनेगा। कितना बार बोला आपको प्लास्टिक का आप दिया? मैं एक एमपी हो, क्या सम्मान दिया आप? मैं कितना बार बोला? मैं कितना बार बोला आपको? कितना बार बोला आपको? বলছেন যে ভিডিওগিরি ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরুন। মনোজ টিগ্গা তো রেগে গেলেন কেন? আমার সঙ্গে আলিপুরদুয়ার থেকে রাজকুমার রয়েছে সরাসরি। রাজকুমার, অভিযোগ ছিল কিছু মনোজ টিগ্গার কাছে, তিনি এরকম রেগে গেলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্তত এইটুকু ক্লিপিংসে যেটা দেখা গেল যে তিনি তো কিছু বলতেই দিচ্ছেন না, তিনি একের পর এক অভিযোগ করে যাচ্ছেন, ভিডিওকে তো কিছু বলতে দিচ্ছেন না। আরও একটা বিষয় তোমার থেকে জানার চেষ্টা করব যে একটা প্রশাসনিক অফিসে একজন সাংসদ ঢুকছেন, ঢুকে একজন পদস্থ কর্তাকে এইভাবে হুমকি দিচ্ছেন, ঝামেলা করছেন, ভিডিও কে করবেন? দেখো অতনুদা, প্রথমে তোমার প্রথম প্রশ্নের জবাব দিচ্ছি, সেটা হচ্ছে একদমই মনোজ টিগ্গা রেগে গেলেন কেন? বিজেপি যে সাংসদ রেগে গিয়েছিলেন, বিজেপি সাংসদের এই যে মনোজ টিগ্গা, তার কিন্তু এইরকম রূপ সাধারণত আগে আমরা বা এলাকার লোকজন কেউই কোনোদিন দেখেননি। তার কারণ মনোজ টিগ্গা সাধারণত একজন শান্ত স্বভাবের, শান্ত প্রকৃতির মানুষ বলেই সকলেই চেনেন। কিন্তু তিনি এদিন রেগে গেলেন কেন? যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে ত্রাণ নিয়ে ওই এলাকায় কিছু অভিযোগ ছিল মনোজ টিগ্গার, এবং কোনো এক ব্যক্তিকে মনোজ টিগ্গা ত্রাণের জন্য বিডিও অফিসে পাঠিয়েছিলেন। মনোজ টিগ্গার অভিযোগ যে ভিডিও তাকে ত্রাণের ব্যবস্থা না করে তাকে যে তৃণমূল নেতা এবং গ্রাম পঞ্চায়েত যারা প্রধান তার কাছে পাঠিয়ে দিচ্ছেন, অর্থাৎ এই দরজা সেই দরজা ঘোরাচ্ছেন, এই রকমটা অভিযোগেই কিন্তু কার্যত মেজাজ হারিয়ে ফেলেছেন যে বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। তিনি একেবারে চরম রাগে ভিডিওকে অফিসের ভেতরে ঢুকে শাসিয়েছেন এবং তাকে হুমকি পর্যন্ত দিয়েছেন। কিন্তু এবার আসছি তোমার দ্বিতীয় প্রশ্নে, যে ভিডিও হওয়ার চেষ্টা করবো, এটা কি মানে সঠিক পদ্ধতিতে ত্রাণ দেওয়া হচ্ছে না, এই অভিযোগটা তিনি কিভাবে করলেন? দেখো অতনুদা, যেটা প্রশাসনের যেটা বক্তব্য, ত্রাণ যেভাবে যে প্রক্রিয়া ভিডিও নিয়েছেন সেই প্রক্রিয়াই সঠিক। তার কারণ হচ্ছে যে কোনো গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে সরাসরি যদি কেউ ত্রাণের জন্য আসে, ওইভাবে সবসময় ভিডিও অফিস থেকে সরাসরি ত্রাণ দেওয়া হয় না। কারণ তাকে যে স্থানীয় গ্রাম পঞ্চায়েত রয়েছে, নির্বাচিত প্রতিনিধিরা যারা রয়েছেন স্থানীয় পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত প্রধান, তাদের সাথে যোগাযোগ করেই কিন্তু ত্রাণ দেওয়া হয়। ফলে ভিডিও একটু সঙ্গে থাকো প্লিজ, একটু সঙ্গে থাকো। উদয়ন গুহ রয়েছেন আমার সঙ্গে। উদয়ন বাবু, আমরা একটা ভিডিও ক্লিপিংস পাচ্ছি যেখানে দেখা যাচ্ছে যে মনোজ টিগ্গা বিজেপি সাংসদ, তিনি চলে গিয়েছেন কোথায় না, তিনি চলে গিয়েছেন মাদারিহাটের বিডিওর অফিসে ঢুকে তাকে রীতিমতো শাসাচ্ছেন। কেন শাসাচ্ছেন না, তিনি একজনকে বলেছিলেন ত্রাণ দেওয়ার কথা, সেই ত্রাণ দেওয়া যায়নি বলে তিনি শাসাচ্ছেন, বলছেন যে ভিডিওগিরি ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরুন। কি বলবেন? মনোজ টিগ্গা শুধু নয়, এটা তো বিজেপির সর্বস্তরের নেতৃত্বের মধ্যে একটা দাদাগিরি ভাব আছে। মনোজ টিগ্গা গিয়ে বলতে পারে, একটা অনুরোধ করতে পারেন, আবেদন করতে পারে যে কাউকে একটা রিলিফ পাইয়ে দেওয়ার বা কোনো একটা জায়গার জন্য রিলিফ দেওয়ার। উনি কোনো দাবি করতে পারেন না, কারণ ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সম্বন্ধে ওনার কোনো ধারণা নেই যে বিডিওদের যে এই ধরনের কাজ করতে হবে প্রধান পঞ্চায়েত সমিতির সদস্যদের মারফত। যে কেউ গিয়ে, আমি বিধায়ক, আমি এমপি গিয়ে বলে যে আমাকে এটা দিতে হবে বললেই সেটা দেওয়া যায় না, এটা নিয়ম বহির্ভূত কাজ। আর গিয়ে টেবিল চাপড়ে তিনি বিডিও খাতে তৃণমূলের পতাকা তুলে নেবার কথা বলছেন, বিডিওকে বলছেন যে আপনি তৃণমূলের পতাকা তুলে নিন। উনি বিডিওকে তৃণমূলের পতাকা তুলে নেবার কথা বলবার আগে এই কাজটা শুরু করতে পারেন একেবারে নির্বাচন কমিশনের থেকে। নির্বাচন কমিশন, ইডি, সিবিআই
ইনকাম ট্যাক্স এদের হাতে যাতে বিজেপির পতাকা তুলে যদি দিয়ে আসতে পারেন, তখন নয় আমরা ভেবে দেখবো যে বিডিওর হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া যাবে কিনা। আগে ওই কাজটা করুন। উদয়ন বাবু ধন্যবাদ, ধন্যবাদ। আর একবার আপনাদের একটু শোনাই সেই ছবি বা সেই ভিডিও এবং সেই অডিও, যা কিনা মাদারিহাটের বিডিওর অফিসের, যেখানে সাংসদ মনোজ টিগ্গা ঢুকে গেলেন, হুমকি দিলেন রীতিমতো। तमाशा पड़ा यहाँ पर, तमाशा पार्टी करने यहाँ पर, ये वीडियोगिरी करना, वीडियोगिरी करना तो वीडियोगिरी करो, पार्टी करना तो टीएमसी का झंडा लेके घूमो, टीएमसी का झंडा लेके घूमो, कोई बात नहीं सुनेगा। রাজকুমার আছে আমার সঙ্গে। রাজকুমার, সঠিক পদ্ধতি আমি জানতে চাইবো। সাংসদ যদি কাউকে রেকমেন্ড করেন যে ন্যায্য, ওনার দাবি ন্যায্য, যে উনি দুস্থ, ওনার প্রয়োজন, সেজন্য তাকে ত্রাণ দিতে হবে, তাহলে কি বিডিও অফিস থেকে তাকে ত্রাণ দেওয়া যায়? এখানে কোনো লিখিত দেওয়ার ব্যাপার রয়েছে? না দেখো অতনুদা, আমরা যেটা জানতে পারছি, এইভাবে সাংসদ কখনোই কাউকে ত্রাণ দেওয়াতে পারে না, বা তিনি নিজেও এইভাবে কোনো ত্রাণের দাবি করতে পারেন না। যেটার বিষয় যেটা হচ্ছে, পশ্চিমবাংলার যে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত রয়েছে, অর্থাৎ 3 টায়ার যে পঞ্চায়েত রয়েছে, তার মধ্য দিয়েই গ্রামীণ এলাকায় সব রকম কাজ করা হয় এবং সেই কারণে এবার তোমার কাছে আমার শেষ প্রশ্ন, যে প্রশ্ন একটু আগেই করেছিলাম রাজকুমার, এটা স্পষ্ট যে যেভাবে মনোজ টিগ্গা ঢুকলেন এবং ঢুকে ভিডিওর কোনো কথাই শুনতে চাইলেন না, তিনি তার মতো করে হুমকি দিয়ে গেলেন, শাসিয়ে গেলেন, এবং যে কারণে হুমকি দিলেন, যে কারণে শাসিয়ে গেলেন, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় সেরকম কোনো প্রভিশনই নেই। ভিডিও কে করলেন? দেখো, এইটা কিন্তু একটা রহস্য অতনুদা। তার কারণ হচ্ছে বিডিও সাহেবের যেটা অভিযোগ, সেটা হচ্ছে রাজকুমার সঙ্গে থাকো, রাজকুমার সঙ্গে থাকো। সুকান্ত মজুমদার রয়েছেন আমার সঙ্গে। সুকান্ত বাবু, মনোজ টিগ্গার একটি ভিডিও ভাইরাল। সাংসদ মনোজ টিগ্গা তিনি একটা বিডিওর অফিসে গিয়ে সেখানে তিনি রীতিমতো শাসাচ্ছেন, বলছেন যে ত্রাণ ঠিকমতো দিচ্ছেন না আপনারা, অভিযোগ করছেন, এবং বলছেন তৃণমূলের ঝান্ডা ধরুন বিডিওগিরি ছেড়ে। এর পিছনে কারণ জানতে পারছি, আমার সহকর্মী ওখান থেকে জানাচ্ছেন যে তিনি কাউকে একটা ত্রাণ দিতে বলেছিলেন বিডিও অফিসে গিয়ে, বিডিও রাজি হননি, তাতে তিনি ঢুকে অফিসে ঢুকে এইভাবে শাসাচ্ছেন। কি বলবেন আপনি? দেখুন, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ভিডিও, মানে বেশ কিছু ভিডিও, আমি বলবো প্রত্যেকটি বলবো না, এখনো কিছু মানুষের মেরুদণ্ড আছে, তারা ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে বেচারা দিদির অফিসার হয়ে গেছে। আপনারা ভিডিওতেই বুঝতে পারবেন ভিডিওর ঔদ্ধত্য কতটা। একজন 15 লক্ষ 18 লক্ষ লোক একটি লোকসভায় থাকে, তার প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি দাঁড়িয়ে কথা বলছে, আর একজন WBCS অফিসার সে বসে আছে সেখানে। সে মিনিমাম ডেকোরামটা জানে না যে একজন ক্যাডারকে, সে UPSC ক্যাডার হোক অথবা WBCS ক্যাডার হোক, হাউ টু হ্যান্ডেল পাবলিক রিপ্রেজেন্টেটিভ, এইটা সবার আগে পড়তে বলুন ভিডিওদেরকে। এই ট্রেনিংটা মনে হয় পশ্চিমবঙ্গে হয় না, পশ্চিমবঙ্গ সরকার সম্ভবত বন্ধ করে দিয়েছে। এবং এটা শুধু মনোজ টিগ্গার সাথে হয়েছে তাই নয়, আমি নিজে ভুগ দেখেছি। একজন ভিডিও। আরেকটা প্রশ্ন থাকবে আপনার কাছে প্লিজ সুকান্ত, আরেকটা প্রশ্ন থাকবে আপনার কাছে। আমরা তৃণমূল নেতা উদয়ন গুহর সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় এরকম কোনো ব্যাপার নেই যে সাংসদ রেকমেন্ড করলেই বিডিও অফিস থেকে তাকে ত্রাণ দিতে হবে, সাংসদ ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে জানেনই না। কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে বিজেপি করার জন্য ত্রাণ দেওয়া হবে না, এটা কোথায় লেখা আছে? কোন পঞ্চায়েত, কোন সংবিধানে, কোন পঞ্চায়েত ত্রিস্তরীয় ব্যবস্থায়? এরা কি নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করছে নাকি ত্রিপলগুলোকে? উদয়ন গুহর পৈতৃক সম্পত্তি বিক্রি করে এই ত্রিপল আসে, না মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি বিক্রি করে এই ত্রিপল আসে? জনগণের টাকা। এই যে প্রত্যেক জায়গায় আমরা বন্যার সময় গিয়ে দেখেছি, নির্বাচিত যেখানে বিজেপির প্রধান আছে সেইখানে চুপি চুপি বিডিওরা ফান্ড, ত্রিপল পাঠাচ্ছে, ত্রাণ পাঠাচ্ছে তৃণমূলের লোকাল নেতাদেরকে, যারা জনপ্রতিনিধি নয়। কত এক্সাম্পল লাগবে, কোন জেলায় লাগবে? তৃণমূলের নেতাদেরকে বলুন যে অমুক জেলায় এক্সাম্পল দিয়ে দেখাতে, আমরা বিগত দিনের এক্সাম্পল দিয়ে দেবো, ডেট, তারিখ, মাস সহ দিয়ে দেবো। ধন্যবাদ সুকান্ত বাবু, ধন্যবাদ। যাকে শাসানো হচ্ছে
যিনি চুপচাপ বসে শুনছেন, তিনি বারবার প্রতিবাদ করার চেষ্টা করছেন, প্রতিবাদ করতে পারছেন না, কারণ সাংসদ তখন রণংদেহী মেজাজে। সেই ভিডিওর সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, মাদারিহাটের ভিডিও। ফোনে আমাদের কি জানালেন? উনি উইদাউট ইন্টিমেশন আমাকে পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা ছিলেন সুজিত, উনি বললেন যে এমপি সাহেব দেখা করবেন। আমি বললাম ঠিক আছে। তারপরে উনি দল বল নিয়ে এলেন, গ্রামবাসীদেরকে কি জানি কি বুঝে নিয়ে এসেছিলেন, বলেই যাচ্ছেন। আমি তো আপনি ভিডিওতে দেখতে পাবেন আমি খুব শান্তভাবে সুস্থভাবে আমি কথা বলছিলাম, উনি কথাই শুনছেন না আমার, শুধু বলে যাচ্ছেন। আর ভিডিও রেকর্ডিং করলেন, 8 ঘন্টা ছিলেন, ভিডিও রেকর্ড করলেন, হ্যাঁ, টেবিলে থাপিয়ে কথা বলছিলেন। আর ভিডিও রেকর্ডিং করার পর ওনার উদ্দেশ্য পূরণ হয়ে গেল, উনি চলে গেলেন। আমার হায়ার অথরিটিকে জানিয়েছি, ওনারা যেভাবে গাইড করবেন সেভাবে আমি করবো। আমি এখানে কাজ করতে এসেছি, কারোর সাথে ঝগড়া করতে আসিনি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নালিশ তৃণমূলের। কেন নালিশ? না তার এক মন্তব্যের প্রেক্ষিতে। কোন মন্তব্য আপনাদের একবার শোনাবো, যেখানে তিনি বলছেন, হুমকি দিচ্ছেন বলা ভালো, বিএলওদের জেলে ঢোকানোর হুমকি। শুনুন। বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। শুভেন্দু অধিকারীর এই হুমকি, তৃণমূল কি পদক্ষেপ করছে, নালিশ জানাচ্ছে কোথায়, আইনি পদ্ধতিতে কিভাবে, কোন আইনি পদ্ধতিতে এগোচ্ছে? সোমরাজ হচ্ছে সরাসরি আমার সঙ্গে, বলতে পারবে সোমরাজ? দেখো, তৃণমূল কংগ্রেসের তরফে যে অভিযোগ করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, সেই অভিযোগে তৃণমূল কংগ্রেস বলছে 3 রকম কি পদক্ষেপ নেওয়া যায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বুথ লেভেল অফিসারদের ক্ষেত্রে এই বক্তব্য নিয়ে। তা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস মনে করছে 3 দফা পদক্ষেপ নেওয়া যায়। প্রথমত, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে পারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। দ্বিতীয়ত, একটি নির্দিষ্ট নির্দেশিকা বুথ লেভেল অফিসারদের নিয়ে দেওয়া যায়। আর তৃতীয়ত, তৃণমূল কংগ্রেস বলছে যে অবিলম্বে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে বুথ লেভেল অফিসারদের নিরাপত্তার ব্যাপারে আরও জোরদার করতে হবে। তৃণমূল কংগ্রেস এই 3 দফা পদক্ষেপের কথা বলেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে, তা নিয়ে ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকে রিপোর্ট চেয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, এবং ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে সেই নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে ভিডিও রেকর্ডিং, অর্থাৎ তিনি যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য সমেত যাতে রিপোর্ট দ্রুত পাঠানো হয়, কোনো সময় নষ্ট না করে। এক্ষেত্রে রাজ্যের সিও দপ্তরে সেই রিপোর্ট এলেই সেই রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনকে পাঠিয়ে দেবে পরবর্তী পদক্ষেপের জন্য। কিন্তু বুথ লেভেল অফিসারদের নিয়ে যে বক্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রেখেছেন, তা নিয়ে মোটেই খুশি নয় রাজ্যের সিও দপ্তর। তার কারণ, আজ থেকেই বিভিন্ন জেলায় জেলায়, এমনকি কলকাতাতেও বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। 3 তারিখ পর্যন্ত আজ থেকে বিএলওদের ট্রেনিং শুরু। তো সেই ট্রেনিং এর খবরের আগে একবার জানিয়ে রাখতে চাইবো যে শুভেন্দু অধিকারীর এই হুমকি, এই মন্তব্য নিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল কি বলছেন? তিনি বলছেন যে আদৌ কোনো হুমকি দেননি, ভয় দেখাননি, সতর্ক করেছেন। আসলে বিএলওদের সতর্ক করেছেন শুভেন্দু অধিকারী, দাবি অগ্নিমিত্রা পলের। শুনুন। ভয় দেখানো তো কোনো বিষয় নয়। দেখুন, বিএলওদের আমরা বহু জায়গায় কমপ্লেনও করেছি, এবং বহু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এমন মানুষদেরকে বিএলও করেছে যারা সেই অর্থে সরকারি আধিকারিক নয়। এবং বিহারে যে ঘটনা ঘটেছে, 80 জনের জেল হয়েছে যারা সংবিধান মেনে, রুলস মেনে কাজ করেনি। শুভেন্দু অধিকারী আমাদের সম্মানীয় এলওপি শুধু সতর্ক করে দিচ্ছেন বিএলওদের। সতর্ক করে দেওয়া আর ভয় দেখানো দুটোর মধ্যে তফাৎ আছে। আমার মনে হয় ভয় দেখানোর বিষয়ে তৃণমূল পিএইচডি করেছে, ডিফারেন্সটা কি সেটা তৃণমূল ভালোই বুঝতে পারছে। অরূপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে ফোনে, তৃণমূল নেতা। বিএলওদের ট্রেনিং শুরু হচ্ছে, ঠিক এইরকম একটা জায়গায় কোথাও কি বুথ লেভেল অফিসারদের উপর চাপ তৈরি করার চেষ্টা করছে বিজেপি বলে আপনি মনে করছেন? দেখুন, এটা তো আজ থেকে নয়, এটা তো যবে থেকে এসআইআর চালু করার কথা বলেছে তবে থেকেই সাধারণ ভোটারদের এবং বিএলওদের উপর চাপ সৃষ্টি করছে যাতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যায়।
এবং শুভেন্দু অধিকারী যে হুমকি দিয়েছেন অন ক্যামেরা আপনারাই দেখিয়েছেন। আজকে ডিজিটাইজেশনের যুগে আজকে কোনো মিথ্যা কথা বলে আর পার পাওয়া যায় না, মানুষ আজকে ধরা পড়ে যায়। যার জন্য শুভেন্দু অধিকারী এখন ঢোক গিলতে হচ্ছে কেন? উনি বিএলওদের হুমকি দিয়েছেন, পরিষ্কার কথা। উনি হুমকি দিয়ে কার্যকর করতে বলছেন যে যাতে দল বেছে বেছে যে নাম উনি টার্গেট দিয়েছেন 1,20,00,000, সেই 1,20,00,000 ভোটারের নাম বাদ দেওয়া হয়। যদি না এই কাজ করেন তাহলে বিএলওদের জেলে পড়বেন, বিহারের মতো নাকি জেলে পড়বেন। এটা হুমকি ছাড়া আর কিছুই নয়। এই মামলা হচ্ছে কোর্টে যান না, এত ডায়লগ বাজিয়েছি আছে, কথায় কথায় কোর্ট দেখাচ্ছেন। এখন যেহেতু কোর্ট থেকে রক্ষা কবচ তুলে দিয়েছে তার জন্য ভয়টা পেয়েছেন। তো হুমকি দিলে, দাদাগিরি করলে জেল দিতে হবে, যত বড় মাতব্বর নেতাই হোক না কেন। যারা বাঙালিকে হুমকি দেয়, বাংলা ভাষায় কথা বললে তাদেরকে ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ ঘাড় ধাক্কা দিয়ে 21-এ যেরকম বিদায় করেছে 26-এও বিদায়। স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের জন্য প্রামাণ্য হিসেবে বা বেস হিসেবে ধরা হচ্ছে 2002 সালের ভোটার লিস্ট। তো সেই 2002 সালের ভোটার লিস্ট দেখলে বসিরহাটের একটি বুথে দেখা যাচ্ছে ক্রমিক অনুযায়ী মেলাতে একটা সময় ফাঁকা, প্রায় 34টা নাম্বার নেই, তারপরে আবার নাম আছে, মানে মাঝখানের এই 34টা নাম গায়েব। এই 34 জনের এবার কি হবে? এই 34 জন কারা? এদেরকে চিহ্নিত করে এদেরকে বাদ দেওয়াই বা হলো কেন? কে বাদ দিল? কিভাবে বাদ দেওয়া যায়? এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো। অনুপম সরাসরি আমার সঙ্গে বসিরহাট থেকে রয়েছেন। অনুপম, দেখো অতনু, এই যে বসিরহাট 1 নম্বর ব্লকের যে বিরামনগর এলাকা, এই বিরামনগর এলাকায় 34 জন মানুষ যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ চলে গেছে। 2002 সালে তাদের ভোটার তালিকায় নাম ছিল, তার আগেও তারা ভোট দিয়েছে, তারপরেও তারা ভোট দিয়েছে। ভোটার আই কার্ড রয়েছে, কেউ 15 বছর, কেউ 30 বছর, কেউ 33 বছর, 33 বার পর্যন্ত তারা ভোট দিয়েছে। কিন্তু তারপরে হঠাৎই তাদের নাম তালিকা থেকে বাদ চলে গেছে। একদম এমন ভাবে উড়া হয়ে গেছে যে 859 নাম্বার থেকে 892 নাম্বার, এই 34 জন, 34টা উদাও নেই। এবার এই যে 34 জনের মাথায় হাত, তারা রীতিমতো দুশ্চিন্তাগ্রস্ত। তার কারণ এই 2002 সালের যে ভোটার লিস্ট সেটাই গ্রহণযোগ্য, এবং সেই লিস্টের থেকেই তাদের নাম বাদ গেছে। কেন বাদ গেল, কি করে বাদ গেল, কাদের কোনো এর ভেতরে কোনো অসৎ উদ্দেশ্যে এইসব নামগুলো বাদ ছিল কিনা, এইসব বাদ গেছে একবার তাদের কথা শোনা যাক। অনুপম, কতজনের নাম বাদ গেছে? 34 জন। আর আপনার জন্ম থেকে এখানে? হ্যাঁ, এখানে। কতবার ভোট দিয়েছেন? 33 বার ভোট দিয়েছি, আর বয়স হচ্ছে 74। 2002 সালে নাম নেই। তাহলে নাম চাইছেন? নাম আমাদের 34 জনের নাম বাদ গিয়েছে। কত বছর ধরে ভোট দিচ্ছিলাম? 15 বছর। আমরা চাইছি যে নামটা উঠুক। রিয়াজুল গাজী আবেদন করেছে, বিডিও অফিসে গিয়েছে, এখন ওয়েবসাইটে নামটা যেন ওঠে, এটা চাইছি। আপনার আতঙ্কের মধ্যে তো রয়েছে? হ্যাঁ, টেনশনে আছি। নির্বাচন কমিশন বিরামনগর গ্রামের যে তালিকা ওয়েবসাইটে দিয়েছে, সেই তালিকার সঙ্গে আমাদের সংরক্ষিত 2002 সালের যে ভোটার তালিকা আছে তার সঙ্গে 34 জনের ফারাক হয়ে যাচ্ছে। এখানে আমাদের আশঙ্কা এরা কারচুপি করেছে। আতঙ্ক তো অবশ্যই। শুধুমাত্র এই বসিরহাটে নয়, এক এক জায়গা থেকে এক এক রকম অভিযোগ আসছে। কোনো জায়গা থেকে অভিযোগ আসছে একটা বুথের সব ভোটারের নামই হাওয়া। আবার কেউ অভিযোগ করছেন তিনি 2002 সালে ভোট দিয়েছিলেন, কিন্তু ভোটার লিস্টেই তার নাম নেই। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন 28 অক্টোবর চালু হয়েছে পশ্চিমবঙ্গে। তার আগে এসআইআর হয়েছিল 2002 সালে। 2002 সালের লিস্টে নাম থাকলে আর কোনো নথি দেখাতে হবে না। কিন্তু 2002-এ এই ভোটার লিস্ট নিয়ে ভুরি ভুরি অভিযোগ। যেমন উত্তর 24 পরগনার অশোকনগরের ঘোষপাড়া। স্থানীয়দের দাবি 2002 সালে এখানকার 159 নম্বর বুথের ভোটার তালিকায় ছিল 846 জনের নাম। এবারে কমিশনের ওয়েবসাইটে 159 নম্বর বুথের তথ্যই নেই, সকলের নাম উধাও বলে অভিযোগ। আমাদের 2003 সালের ভোটার লিস্টটা পাওয়া যাচ্ছে, যে স্বাধীন হওয়ার আগে থেকে এখানকার আমরা স্থানীয়। 34 সালে দলিল আছে, তার সত্ত্বেও কেন আমাদের নামটা মিস্টেক হলো, একটা দুশ্চিন্তার মধ্যে আছি। আমরা তাহলে কি বাংলাদেশি? মানসিক যন্ত্রণার মধ্যে আছি। বাপ দাদার জমি জায়গা আছে, চাষবাস করে খাই। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের খাপাইডাঙ্গা। স্থানীয়দের দাবি 2002 সালে এখানকার 303 নম্বর বুথে 717 জনের নাম ছিল। অভিযোগ এখানে ভোটার লিস্টে প্রায় 500 জনের নাম উধাও। এ নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক। শুক্রবার এলাকায় যান তৃণমূল নেতারা।
একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন। 700-র নিচে তো ভোট থাকে না, 140 জন ভোটার দিয়ে কি একটা বুথ হয়? বাকির ভোটটা গেল কোথায়? কার গাফিলতিতে এই ঘটনাটা ঘটলো? আলিপুরদুয়ারের কালচিনি 2002 সালে এখানকার একটি বুথে ভোটার 549 জন ছিলেন বলে দাবি। এবারের কমিশনের লিস্টে সেই বুথের তালিকা হওয়া একজন ভোটারেরও নাম নেই। এই অভিযোগ উঠতেই তৎপর হয় কমিশন। উধাও হয়ে যাওয়া ভোটার তালিকা যুক্ত করা হয়। 2002-এর ওই সময়ের মানে 2227 পার্টের মানে পুরো বুথটার নামটা মানে হাফিজ হয়ে গেছিল। এখন ওই লিস্টটা পাওয়া গেছে? হ্যাঁ, লিস্টটা পাওয়া গেছে। ওখানে নাম আছে? এখন সবারই নাম আছে, এখন ভালোভাবে আমি কাজ করতে পারবো। নিউজ 18 বাংলা।